প্রিয় শিক্ষার্থী, ইন্টারনেট কানেকশনের জটিলতার জন্য মাঝখানে একটু আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, এই জন্য আমি দুঃখিত। আমি যে পর্যন্ত আলোচনায় ছিলাম সেটা ছিল পর্যায়বৃত্ত গতি কী। তো পর্যায়বৃত্ত গতির কথায় যদি আমরা বলি, আসলে সরল ভাষায় যদি বলি, ঘটনার পুনরাবৃত্তি ঘটা, কোনো কিছু পুনরাবৃত্তি ঘটা। সেজন্য পর্যায়বৃত্তি দুই প্রকার। আমরা বলছি যে এক স্থানিক আর এক হচ্ছে কালিক। যখন কোনো ঘটনার পুনরাবৃত্তি স্থান নির্ভর হয় তাকে আমরা বলি স্থানিক। তোমরা দেখবে যে বৈদ্যুতিক খুঁটিগুলো একটি নির্দিষ্ট দূরত্ব পরপর অবস্থান করছে, তাহলে এটা হচ্ছে স্থানিক। আমাদের ওই চেক শার্টগুলো যদি আমরা দেখি, কিছু কিছু তোড়া আছে নির্দিষ্ট দূরত্ব পরপর আছে, তাহলে আমরা বলবো এটা হচ্ছে স্থানিক। আসা যাক কালিক। কালিক কি? যখন কোনো ঘটনার পুনরাবৃত্তি কাল নির্ভর হয়। যেমন আমাদের বিজয় দিবস, আমরা জানি যে বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে 16ই ডিসেম্বর। প্রতি বছর আমরা 16ই ডিসেম্বরকে একবার করে পাচ্ছি, অর্থাৎ এই ঘটনার নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি ঘটছে। পৃথিবী সূর্যের চারিদিকে 365 দিন পরপর একবার ঘুরছে, তাহলে এটাও আমরা বলবো যে কালিক। তার মানে আবারও বলি, যে ঘটনার পুনরাবৃত্তি ঘটে সেটাই হচ্ছে আমরা বলছি পর্যায়বৃত্তি। তো পর্যায়বৃত্তির কথা আসলেই আরেকটা বিষয়ের কথা এসে যায়, সেটা হচ্ছে সরল ছন্দিত গতি। সরল ছন্দিত গতি, যেটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন। এটাকে কেউ কেউ সরল দৌলগতিও বলে। সরল দৌলগতির বা সরল ছন্দিত গতির সংজ্ঞাটা কি? খুবই সুন্দর সংজ্ঞা, একটু মনোযোগ দিয়ে শুনো। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন যদি কোনো কণার গতিপথ এমন হয় যে তার গতি হবে সরল রৈখিক, তার মধ্যে থাকবে ত্বরণ, সেই ত্বরণ সরণের সমানুপাতিক হবে, তার মাঝে থাকবে স্পন্দন গতি এবং সেই ত্বরণ হবে সাম্যাবস্থা মুখী। তাই আমরা সরল ছন্দিত গতি সংজ্ঞাতে বলেছি, পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণার গতিপথ যদি সরল রৈখিক হয় এবং এর মাঝে সৃষ্ট ত্বরণ সরণের সমানুপাতিক ও নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়, তবে বস্তু কণার এই গতিকে সরল ছন্দিত গতি বলে। পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো কণার গতিপথ যদি সরল রৈখিক হয় এবং এর মাঝে সৃষ্ট ত্বরণ সরণের সমানুপাতিক ও একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়, তবে বস্তুর এই গতিকে বলি সরল ছন্দিত গতি। তাহলে লক্ষ্য করো, সরল ছন্দিত গতির বৈশিষ্ট্যগুলো যদি আমরা একবার পর্যালোচনা করি, কি কি দেখতে পাচ্ছি? তার মধ্যে থাকে রৈখিক গতি, তার মধ্যে থাকে পর্যায়বৃত্ত গতি, তার মধ্যে থাকে ত্বরণ সরণের সমানুপাতিক, তার মধ্যে থাকে স্পন্দন গতি এবং এই ত্বরণ সাম্যাবস্থা মুখী। এই পাঁচটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকে। তাহলে লক্ষ্য করো, সরল ছন্দিত গতির মধ্যে পর্যায়বৃত্ত গতি থাকবেই। তাই আমরা সরল ছন্দিত গতিকে পর্যায়বৃত্ত গতির অন্তর্ভুক্ত করে থাকি। কিন্তু প্রশ্ন এসে যায়, সকল পর্যায়বৃত্ত গতি কি সরল ছন্দিত গতি? আমরা বলছি যে না, সরল ছন্দিত গতি হতে হলে তার মধ্যে রৈখিক গতি থাকতে হবে, তার মধ্যে ত্বরণ থাকতে হবে, সেই ত্বরণ সরণের সমানুপাতিক হতে হবে। কিন্তু সকল পর্যায়বৃত্ত গতির মধ্যে তা নাও থাকতে পারে। যেমন আমরা যদি বলি যে ঘড়ির কাঁটার গতি, লক্ষ্য করো, যদি আমরা বলি যে এটা একটা ঘড়ির কাঁটা ঘুরছে, এটা হচ্ছে 12টার ঘর, সে যদি আমরা ঘন্টার কাঁটাটাই ধরি, প্রতি 12 ঘন্টা পর পর ওই কাঁটাটি 12টার ঘরকে অতিক্রম করবে। তাই এর মধ্যে রয়েছে বৃত্তাকার গতি, অর্থাৎ এর মধ্যে রৈখিক গতি নেই এবং এর মধ্যে ত্বরণ সরণের সমানুপাতিক বিষয়টা খাটবে না। সুতরাং আমরা বলতে পারি যে
কিন্তু এটা পর্যায়বৃত্ত গতি, কারণ ওই কাঁটাটি প্রতি 12 ঘন্টা পর পর 12টার ঘরকে অতিক্রম করছে, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করছে, ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, তাই এটা অবশ্যই পর্যায়বৃত্ত গতি। কিন্তু তার মধ্যে রৈখিক গতি নাই, ত্বরণ সরণের সমানুপাতিক বিষয়টি নাই, তাই আমরা এটাকে সরল ছন্দিত গতি বলতে পারি না। কিন্তু সরল ছন্দিত গতির মধ্যে অবশ্যই কি পর্যায়বৃত্ত গতি আছে, তাই আমরা বলি সকল সরল ছন্দিত গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল ছন্দিত গতি নয়। তাহলে আবারও বলি, সকল সরল ছন্দিত গতি অবশ্যই পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল ছন্দিত গতি নয়। তাহলে আমরা সরল ছন্দিত গতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে বিষয়টা উল্লেখযোগ্য তার মধ্যে রৈখিক গতি থাকবে। যেমন আমরা এখানে আরেকটা চিত্র দেখাচ্ছি, এটা কিসের চিত্র বলতো? এটা হচ্ছে একটা সরল দোলক। সরল দোলক আমরা কিভাবে তৈরি করি? একটা সুতার মাধ্যমে একটা গোলাকার বস্তু পিণ্ডকে ঝুলিয়ে দিই, এটাকে দোলক পিণ্ড বলে, কেউ এটাকে বব বলে। এই ঝুলন্ত ববটিকে যদি আমরা সামান্য সরিয়ে দুলতে দিই, অর্থাৎ আমরা যদি 4 ডিগ্রির বেশি কোণে না সরিয়ে আমরা যদি তাকে দুলতে দিই, তাহলে দেখা যাবে যে সে তার মধ্যে যে বিষয়টা লক্ষ্য করা যাবে, তার মধ্যে সরলরেখায় চলার প্রবণতা দেখা যাবে, অর্থাৎ তার মধ্যে রৈখিক গতি রয়েছে এবং তার মধ্যে রয়েছে পর্যায়বৃত্ত গতি। লক্ষ্য করো, আমরা দেখতে পাচ্ছি যে এই ববটিকে আমি যদি তার সাম্যাবস্থা ও থেকে সরিয়ে বিতে নিই, বি থেকে সে যাত্রা শুরু করে, তারপর সে বি থেকে ওতে যায়, এতে আসে, আবার এ থেকে ও হয়ে বিতে আসে। দেখা যাক, যদি আমরা ধরি নিই যে সে বি থেকে ওতে গিয়ে এ হয়ে আবার বিতে আসতে 2 সেকেন্ড সময় নেই, তাহলে প্রতি 2 সেকেন্ড পর পর সে বিতে আসছে এবং একই দিক থেকে আবার বিকে অতিক্রম করছে। তার মানে তার মধ্যে রয়েছে পর্যায়বৃত্ত গতি, ঘটনার নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি ঘটছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? তার মধ্যে রৈখিক গতি আছে, তার মধ্যে পর্যায়বৃত্ত গতি আছে। এখন আমি যে তাকে সরালাম ও থেকে বিতে, এটাকে আমরা বলবো সরণ। এই সরানোর কারণে তার মধ্যে বিপরীতমুখী একটা ত্বরণ সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি যে তোমার এই বিপরীতমুখী ত্বরণটা সরণের সমানুপাতিক। আমি ববকে যত বেশি সরাবো তার মধ্যে ত্বরণের মানও তত বৃদ্ধি পাবে। একটা উদাহরণ দিই, ছোটবেলায় তোমরা দোলনাতে চড়েছো, ঝুলন্ত দোলনাগুলোর ক্ষেত্রে কি দেখেছো? যতই তুমি তাকে সাম্যাবস্থা থেকে সরিয়েছো, আসার সময় তার বেগ ততই বৃদ্ধি পেয়েছে। এই বেগ বৃদ্ধির হারই তো হচ্ছে ত্বরণ। এই যে তুমি তাকে সাম্যাবস্থা থেকে সরিয়েছো, এটা হচ্ছে সরণ, আর সে যে তার উল্টো দিকে বেগ বৃদ্ধি নিয়ে চললো, সেটা হচ্ছে ত্বরণ। তার মানে তার মধ্যে ত্বরণ পাওয়া যাবে এবং সেই ত্বরণ হবে সরণ যেদিকে তার বিপরীত দিকে। এই বিষয়টি নিয়ে আমরা পরে আরো বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে একটা তোমার গুরুত্বপূর্ণ ধর্ম সরল ছন্দিত গতি। এবার আসা যাক, তার মধ্যে রয়েছে স্পন্দন গতি। স্পন্দন গতি কি? পর্যায়কালে অর্ধেক সময় সে যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা যে কিছুক্ষণ আগে বলেছিলাম, এই যে আমাদের বব বি থেকে ওতে গিয়ে, বি থেকে ও হয়ে এতে গিয়ে আবার যে বিতে আসলো, আমরা কি বলেছিলাম? 2 সেকেন্ড সময় নিয়েছে। সুতরাং সেই 2 সেকেন্ড সময়ের মধ্যে যদি সে 2 সেকেন্ড সময়ের মধ্যে সে বি থেকে এতে যেতে নিল 1 সেকেন্ড, আর এ থেকে বিতে আসতে নিল আরো 1 সেকেন্ড, অর্থাৎ তার পর্যায়কালে অর্ধেক সময়। এখন প্রশ্ন হচ্ছে পর্যায়কাল কি, যেটাকে আমরা বলি দোলনকাল। দোলনকাল হচ্ছে একটি পূর্ণ দোলনের সময় কিংবা একটা পূর্ণ কম্পনের সময়। এখন তাহলে প্রশ্ন এসে যায়, পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন কি? খুব সুন্দর সংজ্ঞা। কোনো বিন্দু থেকে যাত্রা করে
পুনরায় একই দিক হতে ওই বিন্দুতে ফেরত আসা তাকে আমরা বলি একটি পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দন। দেখো আমাদের বব বি থেকে ওতে গিয়ে আবার এতে বিতে আসছে, আবার রিপিট করছি, বি থেকে ও হয়ে এতে গিয়ে আবার বিতে আসছে এবং একই দিক থেকে আবার বিকে অতিক্রম করতে যাচ্ছে। সুতরাং এই যে বি থেকে এ হয়ে আবার বিতে আসলো, এটাকে আমরা বলবো একটা পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দন। এই পূর্ণ স্পন্দন বা পূর্ণ দোলন হতে যে সময় লাগে তাকে আমরা বলি দোলনকাল বা তোমার স্পন্দনকাল। ইংরেজিতে বলে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড বলা হয় এটাকে। এই পূর্ণ দোলনের সময়ের অর্ধেক সময় যেদিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাচ্ছে। ওই যে আমরা বললাম যে এই বি থেকে এ হয়ে আবার বিতে আসতে 2 সেকেন্ড লেগেছে, তাহলে এটা হচ্ছে তার দোলনকাল। সেই দোলনকালের 1 সেকেন্ড যেতে নিয়েছে, 1 সেকেন্ড নিয়েছে বি থেকে এতে যেতে, আর বাকি 1 সেকেন্ড নিয়েছে এ থেকে বিতে আসতে। সুতরাং এটাকে আমরা বলবো স্পন্দন গতি। দোলনকালের অর্ধেক সময় যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে, অর্থাৎ তার মধ্যে স্পন্দন গতি রয়েছে। এবার আসা যাক আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ত্বরণ সাম্যাবস্থামুখী। দেখো ওই ত্বরণই ববকে তার সাম্যাবস্থার দিকে নিয়ে আসছে, তার মানে ত্বরণ সর্বদা কাজ করবে সাম্যাবস্থামুখী। সুতরাং আমরা সরল ছন্দিত গতির বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম। এই আলোচনা করতে গিয়ে আমরা দুটো সংজ্ঞার দেখা পেয়েছি। তার মধ্যে একটা হচ্ছে পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন। তাই পূর্ণ কম্পন আবারও বলি, যদি কোনো বস্তুকণা তার দোলন এমন হয় যে কোনো নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা করে পুনরায় একই দিক হতে সে ওই বিন্দুতে ফেরত আসে, তাকে আমরা বলি পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দন। আর এরপরে যেটার সঙ্গে আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে দোলনকাল। একটা পূর্ণ দোলন হতে যে সময় লাগে আমরা তাকে বলছি দোলনকাল বা স্পন্দনকাল, যেটাকে আমরা ইংরেজিতে কিছুক্ষণ আগে কি বলেছিলাম, টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডকে আমরা সচরাচর ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। দেখো আমরা এখানে একটা বিষয় দেখাচ্ছি। ধরা যাক অ্যান্টি পূর্ণ কম্পন দিতে সময় নেই স্মল টি সেকেন্ড। অ্যান্টি পূর্ণ কম্পন দিতে স্মল টি সেকেন্ড নিয়েছে একটা বস্তুকণা। একটি পূর্ণ স্পন্দন দিতে সে কত সময় নেবে, স্মল টি বাই ক্যাপিটাল এন। এই যে একটি পূর্ণ কম্পন দিতে বা পূর্ণ স্পন্দন দিতে যে সময় নেই তাকে আমরা বলি টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ডকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখলাম, স্মল টি বাই ক্যাপিটাল এন। যেমন আমরা যদি বলি যে 50টি পূর্ণ কম্পন দিতে 100 সেকেন্ড সময় নেই, তাহলে আমরা এন এর জায়গায় বসাবো 50 আর টি এর জায়গায় বসাবো 100। তাহলে ভাগ করলে আমরা দোলনকাল পেয়ে যাব, যা হবে 2 সেকেন্ড। তাহলে আমরা দোলনকালের একক নিব সেকেন্ড, যেহেতু এটা একটা সময়। এবার আসা যাক আমরা আরেকটা সংজ্ঞাতে যাব, সেটা হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? যদি কোনো বস্তুকণা তোমার কম্পনরত থাকে এবং 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেবে, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেবে তাকে আমরা বলবো কম্পাঙ্ক। যেমন এখানে দেখো টি সেকেন্ডে পূর্ণ কম্পন দেয় এন টি, তাহলে 1 সেকেন্ডে পূর্ণ কম্পন দেবে কয়টি, এন বাই টি টি। এই যে 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেবে তাকে আমরা বলবো কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা স্মল এফ দিয়ে লিখি। ফ্রিকোয়েন্সি বলে, ফ্রিকোয়েন্সির প্রথম অক্ষর এফ, স্মল এফ দিয়ে লিখেছি, তাহলে আমরা পাচ্ছি কি এন বাই স্মল টি। সুতরাং আমরা কম্পাঙ্কর কি সেটা দেখলাম। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, এইচ জেড দিয়ে লেখা হয়। লক্ষ্য করে দেখো এই কম্পাঙ্কের সাথে দোলনকালের সম্পর্কটা হচ্ছে বিপরীত। এখানে যদি ক্যাপিটাল টি স্মল টি বাই ক্যাপিটাল এন হয়, তাহলে এখানে স্মল এফ হচ্ছে ক্যাপিটাল এন বাই স্মল টি। তাহলে কম্পাঙ্কের সাথে দোলনকালের সম্পর্কটা হচ্ছে বিপরীত। তাহলে এফ সমান হচ্ছে 1 বাই টি। তার মানে কি এফ এর সাথে টি এর বিপরীত সম্পর্ক, অর্থাৎ দোলনকাল জানলে কম্পাঙ্ক জানা যাবে, অথবা কম্পাঙ্ক জানলে দোলনকাল জানা যাবে। এই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা কম্পাঙ্ক কি সেটা দেখলাম। পরবর্তী সংজ্ঞাটা হচ্ছে বিস্তার, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যামপ্লিটিউড। বিস্তার কাকে বলে?
আমরা বলছি যে সাম্যাবস্থা থেকে কম্পনরত কোনো কণা সর্বাধিক সরণকে বিস্তার করে। যেমন আমাদের এই চিত্রটা দেখো, এখানে বককে আমরা ও থেকে বিতে নিয়ে ছেড়ে দিয়েছিলাম। তাহলে সে যখন দুলছে সে বারবার সে সর্বাধিক সাম্যাবস্থা ও থেকে বিতে যাবে। এইটাই হচ্ছে তার সর্বাধিক সরণ। আর এই সর্বাধিক সরণকে আমরা বলি বিস্তার বা অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউডকে আমরা সাধারণত ক্যাপিটাল এ দিয়ে লিখি। ও ভালো কথা, বিস্তার আবার দুই প্রকার, একটা হচ্ছে রৈখিক বিস্তার আর একটা হচ্ছে কৌণিক বিস্তার। এই যে সরল রৈখিকভাবে সে ও থেকে সর্বাধিক বি পর্যন্ত গেল, এটা হচ্ছে রৈখিক বিস্তার। আর কৌণিক বিস্তার কি? এই যে ঝুলন বিন্দুতে সে একটা কোণ উৎপন্ন করলো ও থেকে বিতে যাওয়ার, এই কোণটাকে আমরা বলি কৌণিক বিস্তার। এটাকে আমরা সাধারণত থিটা দিয়ে লিখে থাকি। তাহলে বিস্তারকে আমরা দুভাগে ভাগ করলাম, একটা হচ্ছে রৈখিক বিস্তার আর একটা হচ্ছে কৌণিক বিস্তার। তাহলে বিস্তার কি সেটা গেল। এবার আসা যাক, আমরা পরবর্তী সংজ্ঞাতে যাচ্ছি, সেটা হচ্ছে দশা। দশাকে আমরা ইংরেজিতে বলি ফেজ। দশা সংজ্ঞাটা কি? কম্পনরত কোনো কণা, প্রিয় শিক্ষার্থী খুব একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কম্পনরত কোনো কণার কোনো মুহূর্তে সম্যক অবস্থা যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই কণার ওই মুহূর্তে দশা বলে। কম্পনরত কোনো কণার বা দোলনরত কোনো কণার কোনো মুহূর্তে সম্যক অবস্থা যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই কণার ওই মুহূর্তে দশা বলে। তাহলে কি বোঝা গেল? তোমার কোনো মুহূর্তে একটা বিশেষ সময়ে একটা কণার সম্যক অবস্থা প্রকাশ করবে। সম্যক অবস্থা বলতে আমরা কি বুঝাচ্ছি? সম্যক অবস্থা বলতে আমরা বুঝাচ্ছি ওই কণার ওই মুহূর্তের সরণ, ওই মুহূর্তের বেগ, ওই মুহূর্তের ত্বরণ ইত্যাদি দ্বারা আমরা তার সম্যক অবস্থা প্রকাশ করব। তাহলে এই সম্যক অবস্থা প্রকাশ করাটাকেই আমরা যে রাশি দ্বারা প্রকাশ করব সেটাকে আমরা বলবো দশা। দশা রাশিটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাশি। ক্রমে এটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাশি। সুতরাং দশা কি আমরা সেটা দেখালাম। আর এরপরে তাহলে আমরা এখন এই পর্যন্ত আমরা যে যে বিষয়গুলো দেখলাম তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা আমরা এখানে আলোচনা করেছি। যার মধ্যে একটা ছিল পূর্ণ স্পন্দন, ছিল দোলনকাল, ছিল বিস্তার, ছিল কম্পাঙ্ক, ছিল দশা। এবার আমরা একটা বিষয়ে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে যে সরল সন্দিত গতির একটা বৈশিষ্ট্যের কথা আমি বলেছিলাম। আমরা বলেছিলাম কিছুক্ষণ আগে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ত্বরণ সরণের সমানুপাতিক। সরল সন্দিত গতির বৈশিষ্ট্য হতে আমরা পাচ্ছি কি? ত্বরণ অ্যাক্সিলারেশন, ত্বরণকে আমরা এ দিয়ে স্মল এ দিয়ে প্রকাশ করি, আর সরণকে আমরা এখানে এক্স দ্বারা প্রকাশ করছি। তো ত্বরণ সরণের সমানুপাতিক, এটা সমানুপাতিক। আর বিপরীত বোঝানোর জন্য আমরা এখানে একটা ঋণাত্মক চিহ্ন এনেছি। তাহলে ত্বরণ সরণের সমানুপাতিক এবং বিপরীত, এটা সরল সন্দিত গতির একটা বৈশিষ্ট্য। এখন এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা একটা ধ্রুবক এনেছি। এই ধ্রুবকটা কি? কে প্রাইম। আর ওই বিপরীত চিহ্নটা হচ্ছে মাইনাস। তাহলে সমান ধ্রুবক কে প্রাইম ইন্টু এক্স। তোমরা জানো যে বল ত্বরণের সমানুপাতিক, এটা আমরা সবাই জানি। কারণ বলের মধ্যে কি আছে? এফ সমান এম এ। এফ সমান এম এ মানে সেখানে ভর স্থির। তাহলে ভর যদি স্থির হয় তাহলে বলের সাথে ত্বরণের সম্পর্ক হবে সমানুপাতিক। অর্থাৎ আমরা ত্বরণের পরিবর্তে তাই এখানে কি লিখলাম? বল, যেহেতু বল এবং ত্বরণ সমানুপাতিক। তাহলে বল সরণের সমানুপাতিক। এখন তাই আমরা করব কি? এই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আবার আমরা একটা সমান চিহ্ন এনেছি, একটা ধ্রুবক এনেছি, কে নাম দিয়েছি। তাহলে এফ সমান মাইনাস কে এক্স। এই কে কে আমরা বলছি বল ধ্রুবক। এই যে এফ সমান কে মাইনাস কে এক্স পেলাম, এটা হচ্ছে আমাদের উল্লেখযোগ্য